আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলে মনে করে বিএনপি, জামায়াত ও এনসিপি। তবে জামায়াতের লেভেল প্লেয়িং ফিল্ড আর এনসিপির গণপরিষদের শর্ত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংশয় নেই তাদের। অরণ্য গফুরের রিপোর্ট। ১/১১ জরুরি সরকারের সময় থেকে তফসিলের আগে রোডম্যাপ দিয়ে আসছে নির্বাচন কমিশন। সেই ধারায় এ সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। এটিকে কমিশনের স্বাভাবিক কার্যক্রম হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। তবে এখনও ঐকমত্যের বিষয় অমীমাংসিত থাকা এবং ইসির একক সিদ্ধান্ত নেয়াকে ঐতিহ্যের লঙ্ঘন বলে মনে করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। নির্বাচন কমিশনের উচিত ছিল মূল স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে তাদের রোডম্যাপ বা যেটাই বলুক তাদের পথনকশা এটা ঘোষণা করা। না হলে হবে কি, সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মত আসলো, তখন আবার একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা থাকে। যারা ইলেকশনের কাজের মেইন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি যারা অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, আবার ইলেকশন কাজ সহায়ক শক্তি আছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছে, মিডিয়াও আছে, সবার সাথে আলাপ আলোচনা করা। অফিসার ইউনূস বিএনপির সাথে এক প্রকার আতাত করেই আমরা বলবো একটা নির্বাচনের তারিখ ঘোষণা করছেন এবং নির্বাচন কমিশনও সেই অনুযায়ী একটা রোডম্যাপ ঘোষণা করছে। এদিকে রোডম্যাপের অপেক্ষায় না থেকে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। এরই মধ্যে ৩০০ আসনে প্রাথমিক মনোনয়নের তালিকা করে ফেলেছে বিএনপি ও জামায়াত। আর দলের নিবন্ধন ইস্যুর পাশাপাশি নির্বাচনের বৈধতা নিয়ে চিন্তিত এনসিপি। নভেম্বরেও আমরা নির্বাচন করলে সেই নির্বাচনে অংশ নেওয়ার মতো প্রস্তুত, কিন্তু সেই নির্বাচনটা অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন এবং ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলোর অধীনেই নির্বাচন হতে হবে। 2018-তে আমরা যেভাবে সর্বোচ্চ 3 জন করে অগ্রাধিকার ভিত্তিতে একটা তালিকা করেছিলাম, ইতিমধ্যেই প্রত্যেকটি আসনে কমপক্ষে 3 জন করে একটা অগ্রাধিকার ভিত্তিক প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। মাঠ গোছানো, দল গোছানো, জনগণের সমর্থন আদায়ের করা, সেন্ট্রাল লিডারশিপ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই মাঠে ময়দানে এখন নির্বাচনে তৎপর আছে। স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হওয়া উচিত বলেও একমত দলগুলো। স্বচ্ছ এবং জনগণের কাছে দায়বদ্ধতা। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে। সংস্কৃতি উপদেষ্টা মোহাম্মদ সরওয়ার ফারুকী শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। রাতে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কথা জানান তিনি। রাত 12:30টায় উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার কথাও জানান তিনি। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে। এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানির শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। এর আগে কক্সবাজারে অবস্থানকালে তিনি অসুস্থ হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। কাজের লোডে ছিলেন, দুপুর থেকে খাওয়া দাওয়া ভালো হয়নি, এটা একটা বিষয়। তো কিছুটা সেই জন্য পানির শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। তো আমরা আসলে আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রাজধানী ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশেপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির।
এদিকে কুড়িগ্রামে দুধকুমার, তিস্তা, ধরলা সহ প্রায় সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। প্লাবিত হওয়া অধিকাংশ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। এতে আগের চেয়ে কিছুটা উন্নতি হচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির। তবে জেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে থাকা অনেক কৃষকের ফসলের অনেক জমি এখনো ডুবে আছে পানিতে। ডুবে যাওয়া রোপা, আমন সহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষক। দর্শক, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, ডুবে যাওয়া ফসলি জমির ক্ষেত্রে কেমন ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা? সিনথিয়া, পানি কমছে কুড়িগ্রামের সবকটি নদ নদীর। প্রথমেই একটু জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে কিন্তু দুধকুমার নদীর পানি 82 সেন্টিমিটার কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদ নদীর পানিও কিন্তু তুলনামূলকভাবে কমেছে, ফলে বন্যার অনেকটা উন্নতি হয়েছে। আমি এখন দুধকুমার নদীর তীরে রয়েছি। একটু যদি দেখাই যে দুধকুমার নদীর পানির অবস্থাটা, দেখতে পাবেন যে এখানে একেবারেই পানি কমে গেছে এবং আশেপাশে যে চরগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা জেগে গেছে। তবে একবারে নিম্ন চর অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো চর অঞ্চলের ক্ষেত খামারে পানি এখনো রয়েছে এবং এটা যে 5-6 দিন থেকে কিন্তু এই পানিগুলো অবস্থান করছে, ফলে সেখানকার যে রোপা আমন রয়েছে সেই আমন ধানগুলো কিন্তু অনেকটাই নষ্ট হওয়ার উপক্রম। কৃষকরা যেটি জানিয়েছে, যদি পানি আরও 2-1 দিন থাকে তাহলে এই রোপা আমনগুলো পচে যাবে এবং পুনরায় তাদের আবার রোপা আমন লাগাতে হবে। এছাড়াও কিন্তু অন্যান্য শাকসবজি এবং পাটেরও আবাদ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পানি কিন্তু এখন অনেকটাই শুকিয়ে যাচ্ছে, মানুষের যোগাযোগ ব্যবস্থাটা স্বাভাবিক হচ্ছে এবং স্বাভাবিক জীবনে ফিরছে বানভাসীরা। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, আগামীকাল থেকে আবার কিছুটা পানি বাড়তে পারে এরকম সম্ভাবনার কথাই কিন্তু বলেছে, ফলে কিন্তু দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা করছে এখানকার মানুষ। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বানভাসীদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে এবং তারা কিন্তু শুকনো খাবার কিছু কিছু এলাকায় বিতরণ করেছে, এমনটা আমরা কিন্তু জানতে পেরেছি। তো চিন্তা এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্য টিকিট বাণিজ্য। জরুরি বিভাগে সরকারিভাবে টিকিটের দাম 5 টাকা হলেও নেওয়া হচ্ছে 10 টাকা। এছাড়া ভর্তি রোগীর জন্য নির্ধারিত 15 টাকার পরিবর্তে দিতে হচ্ছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অভিযোগ আছে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীরা এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এমনকি নিউজ করতে গেলে বাধার মুখেও পড়েন সাংবাদিকরা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শরীয়তপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকেও চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সেবা নিতে আসেন রোগীরা। তাদের অনেকেই জানেন না টিকিটের সরকারি মূল্য, যার কারণে টিকিটের সরকারি মূল্য মাত্র 5 টাকা হলেও রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 10 টাকা। এতে প্রতারণার শিকার হচ্ছেন তারা। শুধু তাই নয়, নির্ধারিত ভর্তি ফির বাইরেও অতিরিক্ত টাকা দিতে হচ্ছে অসহায় রোগীদের। 2023 সাল থেকে হাসপাতালের প্রবেশপথে স্থাপন করা টিকিট কাউন্টারে পালাক্রমে দায়িত্ব পালন করছেন 7 জন স্বাস্থ্য সহকারী। তখন থেকেই শুরু হয় টিকিট বাণিজ্য। এতে ক্ষোভ ও ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। বাবাকে ডাক্তার দেখাইতে আর কি, তো ওনারা ভর্তির টিকিট নিছে হচ্ছে আমার কাছ থেকে 10 টাকা। পরে আপনাদের থাকার কারণে আর কি ওনারা পরে আরো 5 টাকা ব্যাক করছে। সবসময় তো ওনারা ভর্তি টিকিট যেটা আর কি ওটা নেওয়ার সময় 20 টাকাই রাখে। 10 বছর ধরে দেখতেছেন। এদিকে টিকিট কাউন্টারের ভেতরে ভিডিও ধারণ করতে গেলে দায়িত্বপ্রাপ্তরা বাধা দেন। এটা শুনছি, এটা আমি এসে শুনছি যে 10 টাকা নিছে। খুচরা না থাকলে বলা যে খুচরা নিতে একটু পরে আসতে। সেটা তো আমি জানি না, একজনের ড্রাইভার তো আপনি আরেকজনকে দিতে পারেন না। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় দাবি করে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জরুরি বিভাগের টিকিটের মূল্য 5 টাকা, আর ভর্তি ক্ষেত্রে 10 টাকা ফি লাগে। তো এখানে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টা অধিক তদন্ত করে দেখব এবং লোকজনকে সচেতন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপে এই অনিয়ম বন্ধ করতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। নাদিরা সুলতানা, RTV। ঠাকুরগাঁও ও ঝিনাইদহে বেড়েছে সাপের প্রাদুর্ভাব। গত 1 সপ্তাহে সাপের বিষক্রিয়ায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। অনেকেই ভর্তি হচ্ছেন বেসরকারি ক্লিনিকে, অনেকেই দ্বারস্থ হচ্ছেন ওঝা কিংবা কবিরাজের কাছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ঠাকুরগাঁওয়ে উজানের পানির সাথে ভেসে আসছে বিষধর সাপ। খাল, বিল, পুকুর ও ঘরের মেঝেতে দেখা মিলছে এসব সাপের। আতঙ্কে রাতে বাইরে বের হচ্ছেন না এলাকাবাসী।
গেল 2 সপ্তাহে 5 উপজেলায় সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 5 জনের। হাসপাতালে মিলছে না পর্যাপ্ত প্রতিষেধক। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে নামে মাত্র অ্যান্টিভেনম। আর্টিফিশিয়াল ভেন্টিলেশন না থাকায় পাঠানো হচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে। হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। এই সাপ এবং পোকামাকড়ের কামড়ে অনেক মানুষ মারা যায়। আমরা হাসপাতালে যাই, ঔষধ পাই না। এখানে অনেক সাপ, বিষাক্ত সাপ। ওখানে এক সপ্তাহ আগে একটা সাপ দেখছি, পায়ে কামড় দিলে নির্ঘাত মৃত্যু আমাদের। এই মানুষকে যখন মেডিকেলে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, হসপিটাল সদরে যায় কিন্তু ইনজেকশন পাওয়া যায় না। আমাদের এলাকাতেও অনেক সাপের কারণে অনেক মানুষ মারা যায়, কিন্তু সাপের তো কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় না। আরও অ্যান্টিভেনমের চাহিদা পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্রতিটা উপজেলায় ন্যূনতম 40 ভায়াল করে। তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো এই সপ্তাহে আমরা বাকি অ্যান্টিভেনমগুলো পাবো, ফলে আমাদের উপজেলাগুলো আমরা সার্ভিস দিতে পারবো। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে সাপের উপদ্রব বেড়েছে। গেল কয়েকদিনে সাপের বিষক্রিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় অনেকেই দ্বারস্থ হচ্ছেন ওঝা বা কবিরাজের কাছে। সাকিব আল হাসান, আরটিভি। বরগুনা থেকে পাথরঘাটা যাওয়ার বেশিরভাগ সড়কই দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার প্রায় 3 লাখ বাসিন্দা ও পর্যটকরা। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। তাই অবিলম্বে সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বরগুনা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। 2023 সালের প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি পেলেও পাথরঘাটার অধিকাংশ সড়কের বেহাল দশা। পুরো সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দের ছড়াছড়ি। এ পথ দিয়েই প্রতিদিন চলাচল করেন উপজেলার 7টি ইউনিয়নের বাসিন্দা ও কয়েক হাজার পর্যটক। বিভিন্ন রাস্তায় প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয় শিক্ষার্থীদের। সড়কের অনেক স্থানের গর্ত এতটাই গভীর যে যানবাহন থেকে নেমে হেঁটে পার হতে হয় যাত্রীদের। যে কোনো ওয়ার্ডে যাবেন, কোনো রাস্তায় ভালো না, আডুর উপর পর্যন্ত পানি হয়। আমরা খুবই দুর্ভোগে আছি, চরম দুর্ভোগের ভিতরে আছি। সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাচ্চাদের চলাফেরা খুবই সমস্যা। খাদায় পরে গাড়ির চাক্কা ভেঙে যায়, গাড়ির সমস্যা হয়, নিজেরও সমস্যা হয়। এই রাস্তাটা এইভাবে ফলাই রাখছে যাতে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয়, যাতে মানুষ বলে যে আওয়ামী লীগ ভালো ছিল। ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো দ্রুত সংস্কারের আশ্বাস এ কর্মকর্তার। বৃষ্টি আসলে অনেক জায়গায় ডুবে যায় বা রাস্তাগুলো অনেক পুরনো বা রাস্তা একেবারে কোথাও কোথাও একদমই নাই। সেগুলো আমরা আবেদনের প্রেক্ষিতে ছবি ভিডিও সহ যারা পাঠাচ্ছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের যে স্কিম আছে সেই স্কিমে আমরা এস্টিমেট করে পরবর্তীতে টেন্ডারের ব্যবস্থা করব। আশ্বাস নয়, দুর্ভোগ নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন দেখতে চান পৌরবাসী। আবরার মাহি, আরটিভি। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন নাটোরের সন্তান আব্দুল্লাল বাকি মিঠু। গত বছরের 4 আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি থানার কেজির মোড়ে গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়ার পর মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল তাকে। মিঠু এখনও তার শরীরে বয়ে বেড়াচ্ছে একাধিক গুলির স্প্লিন্টার। নাটোর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নাটোরের বাগাতিপাড়া উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের ছেলে আব্দুল্লাহ আল বাকি মিঠু জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামাই কাল হলো তার জীবনে। কাজের সূত্রে থাকতেন সিরাজগঞ্জে, সেখানে আন্দোলনে অংশ নিয়ে আহত হন তিনি। খাজা ইউনুস আলী হাসপাতালে মৃত ভেবে অন্নলাশের পাশে ফেলে রাখা হয়েছিল তাকে। বছর পেরোলেও সে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় এই জুলাই যোদ্ধাকে। থানার সামনে থেকে গুলিবিদ্ধ হই, তখন আহত অবস্থায় কিছু অজ্ঞাত মানুষ আমাকে সেখান থেকে নিয়ে যায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটালে, যেখানে ইমার্জেন্সি বিভাগ ছিল। ওখানে 4 আগস্টে যত আহত এবং শহীদ হয়েছে মানে সবাইকে এক কাতারে ফেলে রাখছিল। সেখানে কে আহত কে মারা গেছে এটা নির্ণয় করা খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। তেমন আমাকেও ফার্স্ট টাইমে হয়তোবা যারাই নিয়ে গেছে হয়তোবা ভাবছে আমি মারা গেছি। কয়েক দফা অস্ত্রোপচারে অসুস্থ না হয় সরকারের সহায়তায় মিঠুকে পাঠানো হয় সিঙ্গাপুরে। তবে সেখানকার চিকিৎসাতেও সম্পূর্ণ সুস্থ হননি তিনি। ছেলে যোগদানের জন্য সরকারের কাছে সহযোগিতা এবং স্বনির্ভরগতভাবে আমি দাবি জানাচ্ছি। স্বাভাবিক জীবনে ফিরতে মিঠুকে সহযোগিতার অনুরোধ স্থানীয়দের। খানা হয়ে গেছে, সংসারের হাল ধরার মতন ছেলে, সংসার চলার মতন সাল ছাড়া কেউ নাই। সিঙ্গাপুরও গেছে, আসার পরও তাই কম দেখেন, তা তো চলে না একটাই ব্যাপার। বরাদ্দ সাপেক্ষে জেলার আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সহায়তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। 5 আগস্টের পরবর্তী সময়ে
জুলাই অগাস্টের যে যোদ্ধা আছেন এবং শহীদ পরিবার আছেন তাদেরকে সঞ্চয়পত্র এবং বিভিন্নভাবেই আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পুনর্বাসনের পাশাপাশি বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান বিপ্লবের ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। পাল্টা শুল্কের চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে টি-শার্ট রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। নিকারাগুয়া, হন্ডুরাস ও চীনের মতো শীর্ষ রপ্তানিকারক দেশগুলোকে পেছনে ফেলে প্রথমবারের মতো বাংলাদেশ এই অবস্থানে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্র 117টি দেশ থেকে মোট 352 কোটি মার্কিন ডলারের টি-শার্ট আমদানি করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে 37 কোটি 32 লাখ ডলারের টি-শার্ট। গেল 7 আগস্ট ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের পরও বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন রপ্তানিকারকেরা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে টি-শার্ট সহ হরেক রকমের পোশাক পণ্য রপ্তানি হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধই হবে আলোচনার মূল বিষয়। বার্তা সংস্থা AFP জানায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মূল বিষয়গুলো সম্পর্কে নিজের অবহিত থাকার কথা জানান ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় ট্রাম্প পুতিন বৈঠক। আর এর 3 দিন পর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প জেলেনস্কি বৈঠক। উত্তর গাজায় আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে করে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় 10 লাখেরও বেশি ফিলিস্তিনি। এদিন গাজা শহরে আল আহলি হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় হাসপাতালটিতে নিহত হয়েছে 7 জন। এছাড়া গেল একদিনে উপত্যকায় নিহত হয়েছে আরও অন্তত 70 জন। নিহতদের মধ্যে 26 জনই ত্রাণের সন্ধানে ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান খাদ্য সংকটের মধ্যে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 11 জনের। আর অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের চলমান হামলায় নিহত প্রায় 62,000 ফিলিস্তিনি। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দেয়া এক্সপোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়। বলা হয়, বর্তমানে যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্প সংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা দেওয়া হচ্ছে তা পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য ভিসা প্রদান স্থগিত থাকবে। কয়েকদিন আগে মার্কিন অলাভজনক সংস্থা হিলের সহায়তায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় গাজার গুরুতর আহত 3 ফিলিস্তিনি শিশু ও তার পরিবারকে। এরপর সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমের। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লরা লুমেরের পোস্টের পরই এমন সিদ্ধান্ত আসলো। খেলার খবর, ফুটবল। AFC অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম 2 দিনের অনুশীলনে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। 12 দিনের অনুশীলন ক্যাম্পে আগামী 18 আগস্ট বাহরাইন অনূর্ধ্ব 23 জাতীয় দলের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশের যুবারা। অনুশীলন ক্যাম্প শেষে 26 আগস্ট ঢাকা ফিরবে বাংলাদেশ দল। মূল আসরে অংশ নিতে 29 আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজের যুবারা। বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।